যত বড় মুখ না তত বড় কথা। ম্যাডাম, যে ব্যক্তিটা আপনার হারানো ফোন ফিরিয়ে দিয়েছে তাকে আপনি চোর বলে অপমান করছেন। ভাড়া কত হয়েছে? ম্যাডাম 60টা। এনো 50 টাকা। ম্যাডাম আপনার সাথে কত হইলো? ভাড়া 60টা, তা 50 টাকা দিচ্ছেন কেন? বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে 50 টাকা ভাড়া, তাহলে 60 টাকা কেন চাচ্ছ? ম্যাডাম ভাড়া তো 60টা, আমি বেশি চাই। আর তাছাড়া এই অটো উঠার আগে তো আপনি কইলেন যে 60টা ভাড়া দেবেন, তাই এখন কম দিচ্ছেন কেন? আরে তখন আমি ব্যস্ততায় তোমার কথা হ্যাঁ বলেছিলাম, ফালতু বেশি টাকা কেন দিতে যাবো? ম্যাডাম এমনটা করবেন না, আমার মেলা ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, 10 টাকা দিয়ে বিল্ডিং বানাবে তাই না? ম্যাডাম 10টা আপনার কাছে মেলা মূল্য না হলেও আমার কাছে কিন্তু অনেক মূল্য। 10 টাকা আমার দিয়ে দেন ম্যাডাম। দেখ বুড়ো, আমার মাথা এমনিতেই গরম আছে, ফালতু কথা বলিস না। তোর পাওনা টাকা আমি তোকে দিয়ে দিয়েছি, ওটাই রাখ। আরে ম্যাডাম, মাত্র তো 10 টাকারই ব্যাপার, টাকাটা তো দিয়ে দিলেই হয়। আর তাছাড়া ভাড়া তো আপনাকে বলেই এনেছে। আমি কি শুধু শুধু তাকে টাকা দিব? টাকা ইনকাম করতে বুঝে কষ্ট হয় না? তাছাড়া আমি ফ্রিতে কেন টাকা দিব? ও আচ্ছা, আপনি ওনাকে শেখাচ্ছেন টাকা ইনকাম করা কতটা কষ্টের। যে কিনা 10 টাকা ইনকাম করার জন্য রোদের মধ্যে সারাদিন ঘুরে বেড়ায়, মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কোথায় যাবেন। আচ্ছা একটা বার চিন্তা করে দেখুন তো, আপনার মতো আরো 10 জন ব্যক্তি তাকে যদি টাকা কম দেয় তাহলে তার কতটা ক্ষতি হয়। এই শোন, এইসব ফালতু গান আমাকে দিতে আসিস না। এই বুড়ো যে টাকা পেতো আমি তাকে সেই টাকাই দিয়ে দিয়েছি, আর এর চাইতে একটা টাকাও আমি তাকে বেশি দিতে পারবো না। আরে আজব ব্যাপার, আপনি তো ভালো বেয়াদব। আপনি এমনিতেই টাকা কম দিচ্ছেন, তার উপরে আমাদের সাথে তুই তুকারি করে যাচ্ছেন, তাই না? ম্যাডাম ভালোই ভালোই ওনার টাকাটা দিয়ে দিন, তাহলে বৃদ্ধ মানুষের বদদোয়া গায়ে লেগে যাবে। তোর কাছে মনে হয় অনেক টাকা আছে, একটা কাজ কর, এই টাকাটা না তুই দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার টাকাটা দিয়ে দিব। এমনিতেই যার আচরণ এতটা খারাপ, তার থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। চাচা, আপনার টাকাটা আমি দিয়ে দিব। ঠিক আছে বাবা। অসহ্য। জানি রে এইসব মানুষ কোয়ান্তে আসে, এরা মানুষকে মানুষই মনে করে না। মোবাইল? চাচা, এই মোবাইলটা মনে হয় ওই অহংকারী মেয়েটার। আপনি একটা কাজ করুন, মোবাইলটা আপনি রেখে দিন। যেহেতু আপনাকে টাকা কম দিয়েছে সেহেতু মোবাইলটা রেখে দিন, তাহলে বুঝতে পারবে যে গরিবের টাকা মেরে খেলে কতটা ক্ষতি হয়। নিন। না না সাহেব, এমন কাজ আমি করতে পারবো না। যদি আমি মোবাইলটা রাখিয়ে দিই তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য রাখি। সাহেব আমি গরিবতী বাড়ি, কিন্তু আমি বেঈমান না। মোবাইলটা আমার দেন, আমি তার দিয়ে আসি। ম্যাডাম ম্যাডাম শুনুন। আরে বুড়ো, সামান্য 10 টাকার জন্য তুই আমার পিছে পিছে এখানে চলে এসেছিস? তোকে না বলেছে ওই ছেলেটা টাকা দিয়ে দেবে? তাহলে আমার কি, যার কাছ থেকে টাকা নিয়ে নে। না না ম্যাডাম, আমি টাকা জন্য আসিনি। আপনি আপনার এই হোন্ডা অটোতে ভুল করে রেখে আইলেন, তাই ফেরত দেওয়ার জন্য আমি আপনাকে চাইছি। ও আচ্ছা, আমি তোকে সামান্য 10 টাকা দিয়ে নেই বলে তুই আমার ফোন চুরি করেছিস? আরে ম্যাডাম এ কেমন কথা? আমি আপনার ফোনটা ফেরত দিতে আইছি আর আপনি আমার চোর করছেন। তোদের মতো লোকদের আমি খুব ভালো করেছি, প্রথমে ফোন চুরি করবি, তারপরে ফোন ফেরত দেবার নাটক করে টাকা চাবি, যাতে তোকে চোর মনে না করি। ম্যাডাম আপনি যা খুশি তাই বলেন, কিন্তু আমার মিথ্যা অপবাদ দেবেন না। যত বড় মুখ না তত বড় কথা। ম্যাডাম, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি? হ্যাঁ দিলাম, কারণ একজন সচেতন নাগরিক হয়ে বৃদ্ধ মানুষের গায়ে হাত তোলার অপরাধে আপনাকে এই চটটা দিলাম। আপনার তো লজ্জা থাকা উচিত। যে ব্যক্তিটা আপনার হারানো ফোন ফিরিয়ে দিয়েছে তাকে আপনি চোর বলে অপমান করছেন। আপনাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য এরকম অসহায় অটো চালকরা অবহেলিত। তাদের মতো মানুষ মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, আর আপনারা, আপনাদের মতো কিছু সংখ্যক মানুষ তাদেরকে অপমান অপদস্থ করেন। একটা কথা কি জানেন, তারা গরিব হতে পারে, তাদের কিন্তু মান সম্মান আছে, আত্মসম্মান বলতে কিছু আছে। তাই এনাদের মতো মানুষকে সম্মান করতে শিখুন। আপনি হয়তো বড়লোক ঘরে জন্ম নিয়েছেন, তাই আপনি জন্মসূত্রে বড়লোক, এর জন্য গরিবদের সম্মান করতে জানেন না। আপনি যদি গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করতেন তাহলে বুঝতে পারতেন গরিবদের কষ্ট কি। আপনাদের মতো যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে এনাদের মতো মানুষের সংসার চলে। বউ ছেলে মেয়ে একটা সংসার চালানো কতটা কষ্টের এনাদের মতো দিনমজুর মানুষরাই জানে। তাই পারলে এনাদেরকে একটু সম্মান করতে শিখুন, পারলে এনার কাছে ক্ষমা চেয়ে নিন, আর তা না হলে বৃদ্ধ মানুষের বদদোয়ায় ধ্বংস হয়ে যাবেন। আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কাউকে ছোট করে দেখবো না। ভাইয়া আপনি আমাকে মাফ করে দিন, আমি আর এমনটা করবো না।
থাক ম্যাডাম, আপনার আর ক্ষমা চাইতে হবে না। আপনি যে ভুল বুঝতে পারছেন এইটাই যথেষ্ট। দেখেন, আপনি যে পাপ করবেন তার শাস্তি আপনারই পাতি হবে। তাই দয়া করে আর কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। সাহেব চল। আরে ম্যাডাম, আপনি এটা কি করলেন? তোমাকে বিয়ে করব। বিয়ে মানে? হ্যাঁ বিয়ে। চলো তুমি এখনই আমার সাথে কাজে অফিসে যাবে। ম্যাডাম, আমি আপনার গাড়ির ড্রাইভার। চুপ, একদম চুপ। যেটা বলেছি সেটাই করবে। চলো আমার সাথে। ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন। চলো চলো বলছি। দাঁড়া, তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার মেয়েকে বিয়ে করতে নিয়ে যাওয়ার? বাবা, ওকে সাহস আমিই দিয়েছি। পাগল হয়ে গেছিস তুই? ওকে তুই বিয়ে করবি? ও তো আমাদের গাড়ির ড্রাইভার। হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে চাই কারণ আমি ওকে ভালোবাসি বাবা। ও আমাদের সামান্য একজন কাজের লোক, তুই এসব কি বলছিস? বাবা, ও যাই হোক না কেন তাতে আমার কোনো কিছু আসে যায় না। আমি ওকে ভালোবাসি কারণ ও একটা ভালো মানুষ। ও বিনা স্বার্থে সবাইকে সাহায্য করে, ও সবার সাথে সম্মান দিয়ে কথা বলে, ও সবাইকে শ্রদ্ধা করে। আগে মা, ওর যোগ্যতাটা একটু দেখ। তুই যে গাড়িতে সারাটা দিন ঘুরে বেড়াস, সেই গাড়িটা ধোয় মোছে গাড়ি টানার কাজ করে, আর ওকেই কিনা তুই ভালোবাসিস? মা, তুই একটু বোঝ, এখনো সময় আছে মা, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তুই চল মা, আয়। না বাবা, আমি তোমার সাথে যাব না। তুমি আমার মতামত ছাড়া আমার বিয়ে ঠিক করেছো। এখন যদি আবার তোমার সাথে যাই তাহলে তুমি কার না কার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি তোমার সাথে কোথাও যাব না। আমার বন্ধু ছেলেকে বিয়ে করতে না চাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর মতো ছেলেকে বিয়ে করতে পারবি না তুই। শোন মা, আমি বাবা হয়ে তোর কাছে অনুরোধ করছি, তুই আমার সঙ্গে চল মা। আরে ছেলে, আর কখনো যদি তোর চেহারা আমার সামনে না দেখি। আয় মা, আয়, চল মা। স্যার, 1 মিনিট দাঁড়ান। আমি আপনার মেয়েকে ভালোবাসি। ভালোবাসিস? এই কয়েক মিনিটের মধ্যে তোর ভিতর ভালোবাসা কোত্থেকে জন্ম নিল? তোর ভালোবাসা কি তা আমি ভালো করেই জানি। আমার মেয়ে যেই না তোকে সুযোগ দিয়েছে, এমন সুযোগে সদ্ব্যবহার করতে শুরু করেছিস। আমার মেয়েকে বিয়ে করে অর্থ সম্পত্তি আত্মসাৎ করতে চাইছিস। যে গাড়ি তুই চালাস, তুই সেই গাড়ির মালিক হতে চাইছিস। জি না স্যার, আপনার ভুল হচ্ছে। এরকম 4টা গাড়ি আমার আছে। এরকম 4টা গাড়ি আছে তো? তোর 14 পুরুষও যদি সারা জীবন এরকম কামলা খাটে, তারপরে এরকম একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষমতা তোর হবে না। এসএস গ্রুপের নাম শুনেছেন? ওই কোম্পানির মালিক আমি। কি? মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। তুই অত বড় কোম্পানির মালিক তো দূরে থাক, ওই কোম্পানির কর্মচারীও তুই হতে পারবি না। বুঝতে পেরেছি, আপনার বিশ্বাস হচ্ছে না। ওকে, একটা কাজ করুন, আপনার মোবাইলে গিয়ে গুগলে সার্চ করুন। গুগল? বাবা, ও তো সত্যি বলছে। আচ্ছা বাবা, তুমি এত বড় কোম্পানির মালিক হয়েও আমার এখানে সামান্য ড্রাইভারই কেন করছো? কারণ স্যার, আমি আপনার মেয়েকে অনেক আগে থেকেই ভালোবাসি। সেই কখন থেকে দেখছি ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছিস তো আছিসই, চোখের পলকই পড়ছে না। ঘটনাটা কি? দোস্ত, ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছিস, ফুচকা খাচ্ছে, মেয়েটাকে আমি ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। দেখ, তুই কিন্তু বড় লোক, ভালো একটা কোম্পানির মালিক, আর দেখতেও অনেক স্মার্ট, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। তুই গিয়ে যদি ওই মেয়েকে প্রপোজ করিস, ওই মেয়ে তো কখনোই রিজেক্ট করতে পারবে না। আরে না না, আমি এভাবে প্রেমটা চাচ্ছি না, আমি একটু অন্যভাবে চাচ্ছি। দ্যাট মিনস কাছাকাছি যেতে চাচ্ছি। শোন, শুনেছি ওর বাবা ওর গাড়ির জন্য ড্রাইভার খুঁজছে। আমি চিন্তা করছি ওর গাড়ির ড্রাইভার হয়ে গেলে কেমন হয়। কি? তুই হবি ড্রাইভার? আসলে কি জানিস, এতদিন যাবত আমি মানুষের কাছে শুনেছি, আজকে নিজের চোখে দেখছি প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে। ঠিক আছে, তুই চালিয়ে যা, আমি তো সাথে আছি। আচ্ছা ঠিক আছে, এখন চল চল। স্যার, আসলে আমি জানতে চেয়েছিলাম যে মেয়েটাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, তার আচরণ কেমন, তার ব্যক্তিত্ব কেমন, সে মানুষের সাথে কেমন ব্যবহার করে। আসলে আমি এটা বুঝতে পেরেছি, আমার পছন্দ খারাপ না, আমার পছন্দ ঠিক আছে। বাবা, তুমি কি এখনো চাও যে আমি তোমার বন্ধু ছেলেকে বিয়ে করি? আমি আর কি বলবো মা, যে ভালোবাসা একজন মালিককে ড্রাইভার বানাতে পারে, আর সেই ড্রাইভার তার আচরণ দিয়ে বড় লোকের মেয়েকে ভালোবাসতে পারে, সেই ভালোবাসার বিরুদ্ধে আমি বলার কি? বাবা, আমাকে ক্ষমা করে দিন। না স্যার, আপনি কেন মাপ চাচ্ছেন? আপনার মাপ চাইতে হবে না। আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন। বাবা হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। কিন্তু স্যার, যে কোনো ছেলের সাথে তো আর মেয়েকে তুলে দিতে পারেন না। স্যার, আমি আজকে আমার হাতে আপনার মেয়ের হাতটা চাচ্ছি। আপনার মেয়ের হাতটা কি আমার হাতে দিবেন? নিঃসন্দেহে বাবা। আরে এই অশিক্ষিত, তোর সাইকেলটা নিয়ে সাইডে যা। ম্যাডাম, সাইডে তো জায়গা আছে, ওই জায়গা দিয়ে যান। এই গাড়িটা দেখেছিস সারের মতো, এটা দিয়ে তোকে উড়িয়ে দিব। ওরে বাবা,
গাড়ির বড়াই দেখাইতেছেন নাকি? পারলে উড়াই দেখান। এই তোর কি মাথার সমস্যা নাকি? কোনো কিছু বুঝিস না? তোর এই ভাঙা সাইকেল নিয়ে রাস্তার সাইড থেকে যেতে পারিস না? আমার গাড়ির সামনে তোর আসতে হবে তাই না? আবার মুখে মুখে তর্ক করছিস। আপনার গাড়িটা নিয়ে এদিক দিয়ে যাইতে পারতেছেন না, আমারে বলতেছেন কেন? কেন তুই যেতে পারিস না? আমার এত বড় গাড়ির সাথে তোর এই ভাঙারি সাইকেল লেগে যদি স্ক্র্যাচ পড়ে তাহলে এটা খরচ কি তুই দিবি? এই ম্যাডাম শুনেন, সামান্য 10-12 লাখ টাকার গাড়ি নিয়ে আমার সাথে লাগতে আইসেন না। আপনি জানেন আমি কে? তুই যেই হবি হ, আমার জানা দরকার নেই। আমার সাথে নাটক কম কর আর আমার সামনে থেকে যা। ম্যাডাম দেখেন, আমার মাথা গরম করেন না। আমার মাথা যদি একবার গরম হয়ে যায় না, তাহলে এই সাইকেল দেখতেছেন এরকম করে উঠে আপনার গাড়ির উপরে মেরে দেবো। বাইকটা চুর হয়ে যাবে। ভাঙাড়িতেও 2 লাখ টাকা কিনবে না। উফ, কি ফালতু সময় নষ্ট করছি আমি। এই তোর এই ভাঙারি সাইকেল নিয়ে এখান থেকে যা তো যা, অসহ্য। চাচা, এই নিন আপনার গাড়ি চাবি। আজ গাড়িতে ঘুরে অনেক এনজয় করেছি, অনেক বেশি মজা হয়েছে। নিজের কাছে কেমন একটা বড়লোক ভাব চলে এসেছিল যে নিজের একটা গাড়ি আছে। আচ্ছা, গাড়িতে কাউকে বেরিয়ে টেনে দিসনি তো? আরে না চাচা, কি যে বলেন, আমি তো গাড়ি চালাতে পারি না। গাড়ি তো চালিয়েছে আমার ফ্রেন্ড, ও খুব ভালো গাড়ি চালাতে পারে। তবে গ্রামের একটা অশিক্ষিত লোক সামনে চলে এসেছিল, উল্টাপাল্টা বলে ভাগিয়ে দিয়েছি। কেন যে এগুলো করি বুঝতে পারি না। এমনিতেই গাড়িটা নিয়েছে সেকেন্ড হ্যান্ড, স্যারের কাছ থেকে 5 লক্ষ টাকা অগ্রিম নিয়ে। ছাড়টা আবার কে? আমি যার অ্যাকাউন্ট সামলাই, ওনার গ্রামে প্রচুর অর্থ সম্পত্তি, জমি জমা গরু ছাগল কোনো কিছুর অভাব নেই, প্রচুর টাকা পয়সারও মালিক। উনি আমাকে 5 লাখ টাকা দিলেন, তাই গাড়িটা নিয়ে নিলাম। আচ্ছা চাচা, আমাকে কি 2 থেকে 3 লাখ টাকা ওখান থেকে এনে দেওয়া যায়? তোকে কেন টাকা দিবি? না মানে বাবা তো আমাকে গাড়িটারি কিনে দিবে না, তাই ভাবছিলাম কোথাও থেকে টাকা এনে যদি একটা গাড়ি কেনা যায় তাহলে নিজে একটা গাড়ির মালিক হয়ে যেতাম। হয়তো কেউ কাউকে টাকা দেয় নাকি? দেখি অফিসে কোনো পোস্ট খালি আছে কিনা, তাহলে সেখানে তোকে ঢুকিয়ে দেবো, আর সেখান থেকে না অ্যাডভান্স নিয়ে তুই একটা গাড়ি কিনে নিস। হ্যাঁ হ্যাঁ, ওরকম হলেও চলবে। চাচা আমি এখন গেলাম। শোন, ভর দুপুরবেলা কোথায় যাস? খেয়ে যা। না চাচা, এমনিতে অনেক লেট হয়ে গেছে, আরো লেট করলে মা বকা দিবে। গেলাম আমি। স্যার, ট্যাক্স ক্লিয়ার করে দিয়েছি। সেটা তো ঠিক আছে, কিন্তু কয়দিন আগে না ওইদিকে 7 লাখ টাকা দিলাম? হ্যাঁ দিয়েছিলেন। একটা কাজ করুন, আরো 7 লাখ টাকা ডোনেশন দিয়ে দিন। আচ্ছা স্যার, দিয়ে দেবো। স্যার একটা কথা, কয়েকদিন আগে না আপনি 5 লক্ষ টাকা আমাকে দিয়েছিলেন গাড়ি কিনতে, আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি। কেন খামোখা পুরনো গাড়ি কেন নিতে গেলেন? আর কয় টাকা বাড়িয়ে দিলে তো নতুন গাড়ি হয়ে যেত। স্যার নিয়ে নেব। স্যার আর একটা কথা, আমার একটা ভাতিজি আছে, ও একটা গাড়ি কিনতে চায়, ও একটা জবের প্রয়োজন। স্যার এমন পদ কি খালি আছে? আচ্ছা ঠিক আছে, নিয়ে আইসেন। আপনার ভাতিজি বলে কথা, কি কাজ পারবে তার উপরে ডিপেন্ড করে একটা স্যালারি ধার্য করে দিব। 1-1.5 লাখ টাকা দিলে হবে তো? আচ্ছা ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দারুণ মানুষ, কোটি কোটি টাকার ব্যবসা, অথচ মনে কোনো অহংকার নেই। স্যার এই যে আমার মেয়ে, আমি ওর কথাই আপনাকে বলেছিলাম স্যার। স্যার? বাবা তুমি কাকে স্যার বলছো? ও তো গ্রামের অশিক্ষিত গেয়ভূত, ও আমাকে চাকরি দিবে? বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখানে আমাকে ফাজলামি করার জন্য নিয়ে এসেছো? তুই এসব উল্টোপাল্টা কি বলছিস? আমার চাকরিটাও খাবি নাকি? উনি আমার বস। চাচা দাঁড়ান, আমার কাছে কোনো চাকরি টাকরি নেই। আমি চাচা গরিব মানুষ, চাকরি কোন জায়গাতে দেবো কোন? আর তাছাড়া ম্যাডাম তো 50,000 টাকা বেতনে চাকরি করে, তার আবার চাকরির কি দরকার? চাচা দয়া করে ওনারা যাতে নিয়ে যান, আমার এমনি কোনো চাকরি নেই। তার মানে গতদিন তুই স্যারের সাথেই দুর্ব্যবহার করেছিলি? আচ্ছা তোর কি মাথা খারাপ? তুই কি জানিস উনি কে? উনি কত কোটি টাকার মালিক? স্যার সাদা সিধা ভাবে চলে বিদায় তুই যা খুশি তাই বলবি? আচ্ছা তুই কি জানিস এত বড় কোম্পানি উনি একাই দেখাশোনা করেন এই অল্প বয়সে? চাচা বাদ দেন তো, বয়স অল্প তাই হয়তো বুঝতে পারেনি। শুনেন, সাদা সিধে ভাবে চললে আর গ্রামের ভাষায় কথা বললেই সে কিন্তু অশিক্ষিত হয়ে যায় না। আমিও কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কিন্তু কেন বলি না জানেন? কারণ আমার গ্রামকে আমি ভালোবাসি, আমার গ্রামের ভাষাকে আমি ভালোবাসি। এই গ্রাম বাংলায় আমি বড় হয়েছি, তাই আমি গ্রামের ভাষায় কথা বলি। আপনার চাকরি কনফার্ম, আগামীকাল থেকে জয়েন করবেন। তবে হ্যাঁ, আমার ক্লায়েন্টদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, যাতে আপনার নামে কমপ্লেন না আসে। স্যার আমি না বুঝে না জেনে আপনাকে অনেক কিছু বলেছি, অনেক অপমান করেছি। প্লিজ স্যার আপনি আমাকে মাফ করে দিবেন। আর আমি কথা দিচ্ছি আজকের পর থেকে কারোর পোশাক দেখে কখনো আমি তার সাথে এভাবে বাজে আচরণ করব না। আর স্যার এটাও কথা দিচ্ছি যে আমি আপনার কোম্পানির দায়িত্ব ঠিকমতো পালন করব, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না। থাক, অনেক হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। চাচা কাল থেকে সময় মতো অফিসে পাঠিয়ে দিন। আরে এই ময়লাওয়ালা, কালকে থেকে সামনের গলিতেও ময়লা নিতে আসিস? কিন্তু আমি তো ময়লা আলা না। আরে বাবা, সুন্দরী মেয়ে দেখতে না দেখতে নিজের পেশাকে বদলে ফেললি। আচ্ছা নিজেকে ময়লাওয়ালা হিসাবে বলতে খুব কষ্ট হয় তাই না? তাহলে একটা কাজ কর, তোর এই পেশাটাকে তুই ছেড়ে দে। আরে না না ম্যাডাম,
আপনি ভুল বুঝতেছেন, আমি ময়লা তোলার কাজ করি না। আমি খুব ভালো করে জানি তুই এসব কথা কেন বলছিস। তোর হাতে পরিষ্কার আমি বস্তা দেখতে পাচ্ছি, আর এই বস্তার ভিতরে ময়লা ছাড়া কি হবে? শোন, আমি কিন্তু এত সহজে পটার মতো মেয়ে না। ম্যাডাম, আপনি একটা কাজ করেন, এখান থেকে চলে যান। তোর নিজের কাজকে স্বীকার করতে কষ্ট হচ্ছে? শোন, তুই যদি ময়লাওয়ালা নাও হতি না, তাও আমি তোর কথাতে পড়তাম না। তাছাড়া তুই তো নিজের কাজকে তুচ্ছ করছিস। এভাবে নিজের কাজকে ছোট করলে কোনোদিন উন্নতি করতে পারবি না। আর শুধু শুধু তোর সাথে আমি কেন কথা বলছি? তুই যা তো এখান থেকে যা। ও না, থাক, তুই ময়লা কুড়া, আমিই যাই। কি জানি আজকাল রাস্তার লোকের নিজেদেরকে কি ভাবতে শুরু করেছে। দেখতে পাচ্ছি হাতে ময়লার বস্তা, ময়লা পরিষ্কার করে, অথচ এমন ভাবে কথা বলে মনে হয় যে কোথাকার কোন কোটিপতি। চত্ব সব। বুঝলাম না, এত ভালো জামা কাপড় পরে আছি, তাহলে ময়লাওয়ালা লাগতেছে, আজব ব্যাপার। আপনি তো আনতে গেলেন কেন? আমি তো আনতে পারতাম। আরে চাচা, আমিও নিচে আসতেছিলাম, ভাবলাম নিয়ে আসি, উপরে রেখে কি লাভ, আপনি আসলে আপনাকে দিয়ে দিব। এই নিন, আপনার জিনিস আপনি রাখুন। স্যার, আপনি তো কোটিপতি মানুষ, আপনার হাতে কি এইসব ময়লার বস্তা মানায়? আরে চাচা, গরিব কোটিপতি এসব কোনো বিষয় না। আপনিও পরিশ্রম করে খাচ্ছেন, আমিও পরিশ্রম করে খাচ্ছি। তফাৎ হচ্ছে আপনার বাসা 1 রুমের, আমার বাসা 3 রুমের। কিন্তু তাতে কি হয়েছে বলুন তো? আমি তো 1 রুমেই থাকি। শুনেন, গরিব ধনীর ব্যবধান মানুষের সৃষ্টি করছে, এইসব কোনো বিষয় না। আপনি পরিশ্রম করে খাচ্ছেন, এটাই খান। আচ্ছা চাচা, তাহলে আপনি এখন যান, আমার একটু কাজ আছে। আচ্ছা স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইয়া, আরে ছোট, খুব ঘোরাফেরা হচ্ছে দেখছি, কি ব্যাপার শুনি? কি আর ব্যাপার ভাইয়া, তোমার রাজ্যে একটু রাজত্ব করে বেড়াচ্ছি। তা তো ঠিক আছে, আব্বা বললো ইদানিং নাকি তোর জন্য সম্বন্ধ আসছে। কি দু একটা দেখবো নাকি? আচ্ছা শোন, আব্বা তো খুব একটা কথা বলে না, তোর কোনো পছন্দ আছে নাকি? কলেজে যাচ্ছিস, তোর কোনো হদিসই পাওয়া যায় না, কাহিনী কি বলতো? না ভাইয়া, তেমন কিছু না, তবে কলেজের একটা মেয়েকে আমার খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ, তা তো আমি আগেই বুঝেছি, ছেলে কখন পেকে গেছে চেহারা দেখলেই বোঝা যায়। আচ্ছা শোন, একটা ভালো সময় দেখে মেয়েটার সাথে আমাকে পরিচয় করাই দে। আরে এমনিতেই দেখা করাস, যাতে আব্বাকে দিয়ে মেয়ের বাসায় বিয়ের প্রস্তাবটা পাঠাতে পারি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা শোন, তুই বাসায় যা, আমি গাড়িটা নিয়ে একটু বেরোচ্ছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। কি ব্যাপার, এতক্ষণ লাগে তোমার আসতে? আরে কি করবো বলো, ভাইয়াকে গাড়ি দিতে গিয়ে ভাইয়ের সাথে একটু কথা বললাম, তার জন্য একটু দেরি হয়ে গিয়েছে। আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি বলো তো? এখন থেকে অভ্যাস করো, কারণ বাসায় আমার জন্য মেয়ে দেখতে শুরু করেছে। কি? তোমার বিয়ে? তুমি আমাকে ধোকা দিচ্ছ? তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? আরে আজব, সম্পূর্ণ কথাটা তো শুনবে তাই না? বিয়ে আমি তোমাকেই করব, আর তার জন্য তো আমি ভাইয়ের সাথে কথা বলেছি। ভাইয়া বলেছে কাল তোমাকে নিয়ে যেতে। সেই ছোটবেলা থেকে একসাথে ভাইয়ের সাথে আছি। আমার ভাই আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? আব্বুকে যদি সম্পর্কের কথাটা বলতাম, কখনোই সে মেনে নিত না, বরং অনেক আগে উল্টো আমাকে বিয়ে করিয়ে দিত। আর তার জন্যই কালকে ভাইয়ার সামনে সুন্দর করে সেজে পরিপাটি হয়ে কথা বলবে, ঠিক আছে? আর বাকিটা ভাইয়া ম্যানেজ করে নেবে। পুরো পরিবারটাই ভাইয়ের কথা শোনে, কারণ পুরো পরিবারটাই তো ভাইয়া চালাচ্ছে, বুঝতেই তো পারছো। শোনো, তুমি এক কাজ করো, তুমি এখন বাসায় যাও, আমার হাতে কিছু কাজ আছে, আমার একটু বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি গেলাম। ভাইয়া, এই ময়লাওয়ালা তোমার ভাই? তুমি না আমাকে বলেছো তোমার ভাইয়ের অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু আছে। তুমি আমাকে কেন মিথ্যা বলেছো? এই তুমি এসব কি বলছো? আমার ভাই কেন ময়লা হতে যাবে? যেখানে আমার ভাইয়ের ময়লা ওঠানোর জন্য 2-3 জন কাজের লোক এমনিতেই থাকে, সে কেন ময়লা উঠাবে? আর কাকে কি বলছো তুমি? উনি হচ্ছে আমার ভাই, উনি কোটি কোটি টাকার মালিক। শোনো, আমি তোমাদের সবকিছু জেনে গেছি, আমাকে আর কোনো কিছু মিথ্যা বলতে হবে না। ভাইয়া, ওইসব কি বলছো? ওর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ছোট, আমি তোরে বুঝাই বলতেছি। ব্যাপারটা হয়েছে কি, গত কয়েকদিন আগে ময়লা আসছিল আমাদের বাসায় ময়লা নেওয়ার জন্য। আমি চিন্তা করলাম নিচে যখন নামবো তাহলে ময়লার বস্তাটা নিচে নামাই দেই। আমার হাতে ময়লার বস্তা দেখে এই ম্যাডাম ভাবছে আমি হচ্ছে ময়লাওয়ালা, তাই আমার যা না তাই বলে অপমান করছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলেন তো, ময়লাওয়ালারা কি মানুষ না? আচ্ছা শুভ, একটা কথা বলতো, দুনিয়াতে কি আর কোনো মেয়ে খুঁজে পেলি না? এই মেয়েটার সাথেই প্রেম করতে হবে যে কিনা কোনো মানুষের সম্মান করতে জানে না? আচ্ছা ধরেই নিলাম আমি একটা ময়লাওয়ালা, তাই বলে কি আমার সাথে খারাপ ব্যবহার করতে হবে? কেন, ময়লাওয়ালা কি মানুষ না? তারা কি পরিশ্রম করে খায় না? তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে? আচ্ছা যাই হোক, বাদ দে। তুই যেহেতু এই মেয়েকে ভালোবাসিস, বাবার সাথে এই মেয়ে নিয়ে কথা বলবো। আচ্ছা এখন যা। না ভাইয়া, নিধি, তুমি মানুষের সাথে কিভাবে কথা বলো? যে যে কাজেরই হোক না কেন, তাকে অসম্মান কেন করবে? আই এম সরি শুভ, আমি বুঝতে পারিনি উনি তোমার ভাই হয়। আমি কথা দিচ্ছি আমি আর কারোর সাথে এমনটা করব না। নো সরি, আমি কোনো সরি মানছি না। যে আমার ভাইকে একবার অপমান করেছে তার সাথে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না।
বাসায় আমার জন্য যে মেয়েকে পছন্দ করবে আমি সেই মেয়েকে বিয়ে করবো, তাও তোমাকে আমি বিয়ে করবো না। যাও এখান থেকে। সরি ভাইয়া, শুধু শুধু তোমার সময় নষ্ট করে এই বাজে মেয়েটার সাথে তোমাকে দেখা করালাম। তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছি এটাই অনেক কিছু। একটা কথা সবসময় মনে রাখবি, বিয়ে করার সময় ওই মেয়েটাকে পরীক্ষা করে নিবি যে মেয়েটা তোর যোগ্য কিনা, পরিবারের সাথে মানিয়ে চলতে পারবে কিনা। আর হ্যাঁ, বাবা মা তোর জন্য যে মেয়েটা ঠিক করবে ওই মেয়েটাকে বিয়ে করবি, ঠিক আছে? এখন চল। চলো। এই ঝাড়ুওয়ালা, এই বিল্ডিং এ কোনো ফ্ল্যাট খালি আছে? ভদ্র ভাষায় কথা বলুন। কিসব ঝাড়ুওয়ালা বলছেন? এই ঝাড়ুদারকে ঝাড়ুদার বলবো না তো কি বলবো? তুই কি ম্যাজিস্ট্রেট নাকি প্রাইম মিনিস্টার যে তোকে সম্মান দিয়ে কথা বলতে হবে? আবার উল্টো কথা, সোজাসুজি কথা বলতে বলেছি। সোজাসুজি বলো কত স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে। এই শোন, বেশি কথা বলিস না। তোকে যেটা জিজ্ঞেস করেছি সেটাই বল, এই বিল্ডিং এর ফ্ল্যাট খালি আছে কিনা? আবারও বলছি, ভদ্র ভাষায় কথা বলুন। আচ্ছা, আপনার বাবা মা কি শেখায়নি যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আচ্ছা সব বাদ দিন, কত স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে? আরে বাবা, এই অনু দেখ, এই ঝাড়ুদার আবার স্কয়ার ফিটও চিনেন। শোন, তুই এখানকার ঝাড়ুদারের মতো কথা বল, বেশি স্মার্ট সাজার চেষ্টা করিস না। এই ও কি বললো শুনতে পাস না? তোর যতটুকু যোগ্যতা ততটুকু রেখেই কথা বল। মনে হচ্ছে বিল্ডিং তোর, ফ্ল্যাট তুই দিবি। তোমরা যে আমার সাথে এভাবে কথা বলছো, তোমরা কি জানো কার সাথে তোমরা কথা বলছো? হ্যাঁ বল, কে তুই? এখন যদি আমি আমার পরিচয় দেই তাহলে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তো আমাকে বিরক্ত না করে আমাকে আমার কাজ করতে দাও। আসলে তুই ঠিকই বলেছিস, তোর কাজটা তুই কর। আর তোর সাথে কথা বলে শুধু শুধু আমার সময় কেন নষ্ট করছিস? এর চাইতে একটা ব্রোকারকেই ফোন দেওয়া উচিত। এই যাও তো, যাও এখান থেকে যাও। জি ম্যাডাম, বলুন আপনাদের কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট লাগবে? আমাদের 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে, কারণ আমরা দুজন থাকবো। আমাদের কাছে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও আছে, আবার 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও আছে। দুটোর ভাড়াই 20,000 করে হবে। আর সিকিউরিটি বিল বাবদ অন্যান্য খরচ সহ মাসে 30,000 করে পড়বে। ভাইয়া, আমাদের 1000 স্কয়ার ফিটেরই ফ্ল্যাট লাগবে। তবে আমরা তো ফুল টাইম জব করি না, পার্ট টাইম জব করি, আর পাশাপাশি পড়াশোনা করি। মানে আমরা এটা বলতে চাচ্ছিলাম যে আমরা ফ্ল্যাট ভাড়াটা এখন দেই, আর সিকিউরিটি বিল বা অন্যান্য বিল পরে দিলে চলবে কি? দেখুন ম্যাডাম, এই সব কিছু আমার দায়িত্বে না, আমি তো মাত্র পার্সেন্টেজ পাই। এই সব কিছু দায়িত্বে আছে ওনার। আর ওনার নিজেই বলেছেন ফ্ল্যাটে যারা নতুন রুম নেয় তারা এসে নানান ধরনের জিনিসপত্র নষ্ট করে, আর তার জন্য সিকিউরিটির টাকাটা আগে থেকে নিতে। আর আপনারা যেহেতু এত রিকোয়েস্ট করে বলছেন, আপনারা এক কাজ করুন, আমার সাথে আমার ওনারের কাছে চলুন, তার সাথে কথা বলিয়ে দিই, দেখি সে কিছু করতে পারে কিনা। হ্যাঁ চলুন, দেখি না কি করা যায়। তবে ভাই একটা রিকোয়েস্ট, আপনি একটু চেষ্টা করবেন প্লিজ। আমরা কথা দিচ্ছি ওইভাবে বাসার কোনো জিনিসপত্র নষ্ট করব না। আচ্ছা ঠিক আছে, চলুন আপনাদেরকে ফ্ল্যাটটাও দেখিয়ে দিচ্ছি আর মালিকের সাথে কথাও বলিয়ে দিচ্ছি। চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওনাদের কথাই বলেছিলাম, ওনারাই ফ্ল্যাটটা নিতে চাচ্ছে। আরে এইটা তো সকালে সেই ঝাড়ুদার। ভাইয়া, আপনাকে বলেছিলাম না যে একটা লোক আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে? এই সেই লোক। আচ্ছা, উনি কি আমাদেরকে ফ্ল্যাট দিবে নাকি? ওনার যোগ্যতা তো শুধু ঝাড়ু দেওয়ার। এই, আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? ওনার এখানে আরো এরকম 10টা বিল্ডিং আছে। ওদেরকে ফ্ল্যাট দিব, পরে তো আমার বদনাম হয়ে যাবে। আজ পর্যন্ত শুনেছো কখনো আমি কাউকে ফ্ল্যাট দেইনি, বাট ওকে কখনো ফ্ল্যাট দিতে পারবো না, কারণ ও আমাকে সম্মান দিতে পারেনি। মানুষকেও কখনো সম্মান করতে পারবে না। স্যার, আপনি ওদেরকে মাফ করে দিন। ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে তো, তাই একটু ভুল করে ফেলেছে। আমি ওদেরকে ভালো করে বুঝিয়ে দেবো, ওরা যাতে আর কখনো এরকম ব্যবহার না করে। আর স্যার, ওরা মূলত ওই সাইডে গিয়েছিল বাসাটা ভাড়া নিতে, ওই সাইডে রুম ভাড়ার অ্যাডভান্স টাকা আর সিকিউরিটি টাকা দিতে পারেনি বলেই আপনার কাছে নিয়ে আসছি। আর এইখানে আপনার মতো দরদি তো আর কেউ নেই। তুই বলছিস বিদায় দিচ্ছি, আর নতুবা এদের মতো বেয়াদবদের আমি কখনোই ফ্ল্যাট ভাড়া দিতাম না। এদের অ্যাডভান্স করার প্রয়োজন নেই, শুধু মানুষকে সম্মান করতে বলিস। ম্যাডাম, যাওয়ার আগে একটা কথা বলেছে, কোনো মানুষকে কখনো পোশাক দেখে বিচার করবেন না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ভালো থাকবেন। দেখুন, এইভাবে কোনো কিছু না জেনে কাউকে কোনো কিছু বলবেন না। ওনার নিজের বাড়ি, উনি নিজে ঝাড়ু দিতেই পারে, তার জন্য ওনাকে আপনি ঝাড়ুওয়ালা বলবেন? আচ্ছা ঠিক আছে, চলুন ফ্ল্যাটটা দেখাচ্ছি আপনাকে। এই, কি বলছো তুমি? আবার বল, আমার কাছে অন্য কেউ করে দিবে? আমার 22 লক্ষ টাকা নেই। আপনি বুঝতে পারছেন আপনি আমার কোম্পানির কত বড় ক্ষতি করেছেন? তোমাকে দিন কিছুই হবে না। তেমন না। মাসুদ সাহেব, আপনার জন্য আমার 22 লক্ষ টাকা লস হয়েছে। আমি কি আপনাকে আমার কোম্পানিতে চেহারা দেখানোর জন্য রেখেছি? আমার কোম্পানির ভালোর জন্য আমি আপনাকে এখানে রেখেছি, এটা আপনার বুঝতে হবে। আপনি নতুন জয়েনিং হওয়ার পরেই আমার 22 লক্ষ টাকা নেই। আপনি বুঝতে পারছেন আপনি আমার কোম্পানির কত বড় ক্ষতি করেছেন? স্যার, আমি ঠিকঠাক টাইমেই তো ফাইল জমা দিয়েছিলাম। আমি তো হিসাব কিতাব ঠিকই করলাম,
কিন্তু কিভাবে কি হলো স্যার? হয়তো মানসিক প্রেশারে ছিলাম তো, একটু উল্টাপাল্টা হয়ে গেছে। স্যার আমি একটু ঠিক করে নিয়ে আসি, আমাকে একটু সুযোগ দিন। দেখেন, আমি এখানে করুণা করার জন্য বসিনি, আমি এখানে আমার কোম্পানির প্রফিটের জন্য বসেছি। আপনাকে আমার বিন্দু পরিমাণ প্রয়োজন নেই। আপনি এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবেন। স্যার এমনটা করবেন না, আমি অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি। স্যার আমি যে আগের কোম্পানিতে চাকরি করতাম, ওই কোম্পানিতে আগুন লেগে যায়, এর জন্য আমার চাকরিটা চলে যায়। স্যার দয়া করে আমাকে চাকরি থেকে বের করে দেবেন না স্যার। মাসুদ সাহেব, আমি আপনাকে চাকরিটা দিয়েছিলাম আমার অফিসের প্রফিটের জন্য, কিন্তু আপনাকে দিয়ে আমার বিন্দু পরিমাণ প্রফিট হয়নি, শুধু লস আর লস, 22 লক্ষ টাকা লস হয়েছে। আপনি এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবেন। আর হ্যাঁ, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আপনার নামে মামলা হতে পারত, কিন্তু আমি ভালো মানুষ বিদায় আপনি যতদিন চাকরি করেছেন এই নিন আপনার টাকা, এই টাকা নিয়ে এখন বের হয়ে যান। স্যার একটা সুযোগ দিন, আমি আবার ঠিক করে নিয়ে আসি স্যার। মাসুদ সাহেব, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, বের হয়ে যান, গেট লস্ট। ফাইল নিয়ে কোথায় যাচ্ছেন? ফাইল ভিজিয়ে পানি খাবেন? বের হয়ে যান, যত সব। মা কিছু বলবা? হ্যাঁ বাবা, তোর কাছে কিছু টাকা হইব? না মা, আমার কাছে তো কোনো টাকা নাই। কেন, টাকা দিয়ে কি করবা? কাল রাতের থেকে তোর বাপের বাতের ব্যথাটা বাড়ছে, একটু কবিরাজের বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা তুমি আব্বার কাছে যাও, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা। এই শোনো, আমি আজকে রাতে বাসা আসতে পারবো না। আমার অফিস থেকে অডিট অফিসারের সাথে ফ্যাক্টরি ভিজিট করতে ঢাকার বাইরে যেতে হবে। আচ্ছা বউ, তুমি তো জানো আমি অসুস্থ, তুমি একটা কাজ করো, তোমার অফিসের বসকে বলো তোমার জায়গায় অন্য কাউকে যেন নিয়ে যায়। এই কি বলছো তুমি? আবল তাবল, আমার কাছে অন্য কেউ করে দিবে? আমার স্যালারিটা কি অন্য কেউ নেয়? তামান্না, আমি কিন্তু তোমার স্বামী, তুমি আমার সাথে যেভাবে কথা বলছো আশেপাশের মানুষ শুনলে কি বলবে বলো তো? আর তুমি অসুস্থ হয়েছো বলে কি আমার সব কাজ করছে না আমি তোমার সেবা করব? একটা বছর ধরে তুমি ইনকাম করো না, আর বড় বড় কথা। আমার জবটা যদি চলে না যেত তাহলে কি তোমাকে আমি জব করতে দিতা বলো? তাই তো বাসায় বসে আছি বেকার। আর ভাগ্য ভালো আমার চাকরিটা হয়েছিল। আমার চাকরিটা যদি না হতো, তোমার চিকিৎসার খরচ, তোমার ফ্যামিলির খরচ, এগুলো কে চালাতো? আর আমি যদি তোমার বাবা মার সেবা করি, ভাত না খেয়ে থাকতে হবে। আচ্ছা যাই হোক, যেখানে যাচ্ছ সাবধানে যাও আর নিজের খেয়াল রেখো। কি রে বাবা, আজকাল তুই বউর লগে ঝগড়া করলি? আমি ঝগড়া কই করলাম বলো মা? আমি আর তোর বাপে সব শুনছি। তুই একটা কাজ কর বাবা, হয়তো আমাকে বাড়ির সামনে একটা ছোট জায়গা আছে, ওখানে একটা ছোটখাটো মুদি দোকান কর, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু মা, আমি যে দোকান দিব এত টাকা আমি কোথায় পাবো বলো? সেই তো তোমার বৌমার কাছে হাত পাততে হবে। আচ্ছা এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, দেখে একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা তুমি একটা কাজ করো, আব্বাকে নিয়ে কবিরাজ বাড়ি যাও, দেখি আমি টাকার কোনো ম্যানেজ করতে পারি কিনা। কই পাবি তুই এত টাকা? কি ব্যাপার, তুমি কখন আসছো? কিছুক্ষণ আগে আসছি। আচ্ছা যাও ফ্রেশ হয়ে নাও, আমি আজকে নিজে হাতে বাজার করেছি, মা রান্না করেছে, একসাথে বসে সবাই মিলে খাবো। আমি খাবো না, আমি বাইরে থেকে খেয়ে আসছি। বাইরে থেকে কি খেয়েছো না খেয়েছো, অল্প একটু খেলে কিছুই হবে না, যাও ফ্রেশ হয়ে নাও। মাসুদ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? আচ্ছা পরে শুনবো, আগে যাও হাত মুখ ধুয়ে আসো, খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর সময় বলো। না, কথাটা এখনই শোনো। আচ্ছা বলো, কি তোমার জরুরি কথা? আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না। মানে তুমি এসব কি বলছো আবল তাবল? কারণ তোমার মতো একটা কুলাঙ্গার বেকার ছেলের সাথে আমি সংসার করতে চাই না। আজ পর্যন্ত তুমি কোন অফিসে 2 থেকে 3 মাসের বেশি জব করতে পারছো? পারো নাই। আর তোমাকে দিয়ে কিছুই হবে না। তামান্না, কি তোর এত বড় সাহস? তুই আমার গায়ে হাত দিস? আমার খেয়ে আমার পরে আমার গায়ে হাত দিস? তোর তো 2 টাকা ইনকাম করার মুরত নাই। তোর মা বাবা নিয়ে তুই আমার কামাই খাস আর আমার গায়ে হাত তুলস? তোর নামে আমি নারী নির্যাতন মামলা দিব। আর তোর 14 গোষ্ঠী যদি আমি জেলের ভাত না খাই, আমিও তলতে পারি মেয়ে না। থামো বাবা, তোমার কত বড় সাহস? তুমি তোমার স্বামীর মুখের উপরে কথা বলো? ছি বৌমা ছি, তুমি না মাসুদের ভালোবাসা বাসা থেকে পালায় চলে আসছিলা? মানুষ আমাকে দেখলে হাসাহাসি করে, আমার অফিসের কলিগরা আমার সাথে ঠাট্টা করে, বলে আপনি এত বড় একজন অফিসার হয়ে আপনি একজন বেকার ছেলের সাথে সংসার করছেন। কে বেকার? কাকে তুমি বেকার বলছো? খবরদার, আমার ছেলেকে একদম বেকার বলবে না। আরে আজকে তুমি যাকে বেকার বলছো, সেই বেকার ছেলেটাই পরিশ্রম করে তোমাকে এতটা উচ্চ শিক্ষিত বানিয়েছে। আমি আমার ছেলেকে না করেছিলাম, বলেছিলাম ঘরের বউ ঘরে থাক, কিন্তু আমার ছেলে শুনে নাই। আমার ছেলে কি বলছিল জানো? বলছিল মা, তামান্না খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী একটা বউ।
আমি ওকে উচ্চ শিক্ষিত করে আমার মতো বড় অফিসার বানাবো। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, তুমি উচ্চ শিক্ষিত হইলা, চাকরিও পাইলা, কিন্তু আমার ছেলেটা চাকরি হারিয়ে আজকে হয়তো বেকার হয়ে বসে আছে, আর তুমি তাকে বেকার বলে গালি দিচ্ছ। আমাকে লেখাপড়া শিখাইছে, টাকা খরচ হয়েছে, তাই না? আর আপনারা তিনটা মানুষ যে আমার ঘাড়ের উপরে বসে খাচ্ছেন, এতে আমার টাকা খরচ হচ্ছে না? এক্সকিউজ মি, আপনাদের মুখে না এইসব কথা মানায় না। মা চুপ করো তো, চলো আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দেবে। ওর সাথে এত কথা বলার দরকার নেই। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি, আর ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিলে সাইন করে দিয়েন। আর কাবিনের টাকাটা না, ওইটা আপনাদের দেওয়া লাগবে না, ওইটা আমি আপনাদেরকে ভিক্ষা দিয়ে দিলাম। বোমা শোনো, থাক মা, দাঁড়াও, ওকে যেতে দাও। ও যখন নিজের ভুল বুঝতে পারবে এমনিতেই ফিরে আসবে। মোল্লাদের মসজিদ পর্যন্ত, এর বেশি না। তাড়াতাড়ি চলো, গাড়ি ছেড়ে দিব। আপনি কিন্তু আপনার দিকে খেয়াল রেখে। আর তুমি খেয়াল রেখো মা। বাবা এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছে? বাবারে, আগের থেকে শরীরটা আমার ভালো, কিন্তু বাসায় থাকতে থাকতে ভাল লাগে না। তোর মেম্বার কাকার সাথে দেখা করছিলাম, তার ছেলে ওই ঢাকা শহরে বড় বড় বিল্ডিং এর ইঞ্জিনিয়ার, আর বড় একটা বিল্ডিং এর দারুণ একটা চাকরি আছে, মাসে 9,000 টাকা, থাকা খাওয়া ফ্রি, বাড়িতে তো বই থাকি। আব্বা তুমি এসব কি বলতেছো? না না, তুমি এসব কাজ করতে পারবা না, এটা অনেক কষ্টের কাজ, এমনিতেই তুমি অনেক অসুস্থ। তুই কোনো চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাইব। চলো, আমার তো আবার দেরি হয়ে যেতেছে। শুন বাবা মাসুদ, বাপ মায়ের সন্তানের উপরে যার দোয়া থাকে সেই সন্তানের কোনো বিপদ আপদ আসে না। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবো। চলো, আমার দেরি হয়ে যেতেছে। আব্বা, মা, নিজের কাছে অনেক ছোট মনে হইতেছে আজকে। আমি তোমাদের একটা কুলাঙ্গার সন্তান, তার এত বড় সন্তান থাকা সত্ত্বেও বাইরে কাজ করতে হইতেছে। পারমু রে বাবা, পারমু, তুই ভয় পাইস না। আর ঢাকা শহরে বিল্ডিং এর ওই দারোয়ানের কাজ মানি শুয়ে আর বইয়া থাকা, আর আমি তো এমনি বাড়িতে বই আর শুয়েই থাকি। চলো তাড়াতাড়ি চলো। কিছু দেখছো? কি হয়েছে? হাঁপাইতেছিস কেন? এই যে এই নিউজটা দেখলাম ফেসবুকে। কি নিউজ দেখি? আব্বা, আব্বা তুমি দাঁড়াও, আমি তোমার সাথে ঢাকায় যাবো। তুই এবার ঢাকা যাবি কেন? আব্বা, আমার একটু কাজ আছে। আর মা, তোমার যাওয়ার দরকার নাই, আমি আব্বারে নিয়ে যাইতেছি, আমিও যাবো সাথে। শোনো, আমি আগামীকাল সকালের ভিতরে পৌঁছাই যাবো। হ্যাঁ আবার চলো। খেয়াল রেখো শৈলের দিকে। হ, আপনিও খেয়াল রাখেন আপনার। আবার চলো, আসো আসো। মা, মাসুদ, তুই এটা কি করছিস? এই চরিত্রহীন অপয়া মায়াটারে বাড়ির ভিতরে নিয়ে আসছিস? মা, মা তোমার দোহাই লাগে, ওকে কিছু বলো না। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ভুল? তুমি কোনটারে ভুল কও? যে মাইয়া স্বামী বাড়ির মধ্যে রাইখা পর পুরুষের সাথে রাত কাটাইয়া জেল খাইটা আসে, সেই মাইয়ার এই বাড়িতে কোনো জায়গা নাই। যা বাইরে যা, কলঙ্কিনী কোনখানকার। মা, মানুষ তখনই ভুল করে যখন সে ভুলটা বুঝতে পারে না। দেখো মা, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? ও একটা ভুল করে ফেলেছে, আমাদের উচিত ওকে ক্ষমা করে দেওয়া। একটা সুযোগ তো অন্তত দিয়ে দেখি, আমার মনে হয় ভালো হয়ে যাবে। মা, তুমি আর না করো না, ওকে ক্ষমা করে দাও। দেখলি কাল নাকিনি, এইটারই বলে স্বামী, স্বামীর মর্যাদা শিখ। বউ, যাও ঘরে যাও, ঘরে গিয়ে রেস্ট করো। শোনো,